চারা দিয়ে উঠতে পারবে না। সুতরাং যদি বিএনপি আমাদেরকে বলে, জামাত ইসলামও বলে আমরা আপনাদের সন্তানদের মতো, কারো ভাইয়ের মতো, যে আপনারা একসাথে কথা বলবেন, আমরা আপনাদের টেবিল তৈরি করে দিব, আমরা সামনে বসবো না, আমরা আপনাদেরকে বসাই দিয়ে চলে যাব, তবু আমরা সেটা অ্যারেঞ্জ করতে চাই, আপনারা প্লিজ বসেন, অন্তত সংস্কারের ব্যাপারে বলেন যেটুকুন সংস্কার আমরা করতে চাই। ছাত্রদের দল নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটা আশার আলো জাগিয়েছিল, আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করবার জন্য যে নতুন দল করা হচ্ছে, স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লেস সিগনিফিক্যান্ট হয়ে যাবে, তার সিগনিফিকেন্সকে কমিয়ে দেওয়া হবে। আমরা চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অন্তত সংস্কারটা বাংলাদেশে হাতে করে হোক, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার আমরা যেটা বুঝতে পারতেছি, এই প্ল্যাটফর্মটাকেই ইচ্ছে করেই লেস সিগনিফিক্যান্ট করে দিচ্ছে। কারা দিচ্ছে? একটা প্রচারণা আপনারা ইতিমধ্যে দেখবেন, সেনাবাহিনীকে যত গাল দেওয়া যায়, আমরা ইনকিলাব মঞ্চ আজকে যা বললাম, আপনি দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশের একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই, কিন্তু সেনাবাহিনীর ভালো কাজগুলোও তো আপনাকে বলতে হবে। সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন, আপনারা কাকে কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ান কচুক্ষেতের বিরুদ্ধে, জলপাই পলিটিক্সের বিরুদ্ধে, আমরা কিন্তু তাদেরকে চিনি, আমরা নাম ধরে বলছি না, আপনি নিজে পোস্ট দেন না, আপনার বন্ধুদেরকে দিয়ে পোস্ট দেওয়ান। আপনি যে সমস্ত দান ডিজিএফআই কে দিচ্ছেন, সমস্ত দায় সেনাবাহিনীকে দিচ্ছেন, এই যে তাদেরকে দিয়ে করাতে পারছেন না, তাহলে এখন আপনি কেন পদত্যাগ করছেন না আমাদেরকে বলেন। আপনাদেরকে বিএনপি পারবে না বইলেই তো বিএনপির আমরা ক্ষমতায় পাঠাই নাই, জামাত পারবে না বইলেই তো জামাতের ক্ষমতায় পাঠাই নাই, আমরা আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছি। আপনি পারবেন না তো পারবেনই না, আপনি এখন সমস্ত দায় ডিজিএফআই কে দেন, সেনাবাহিনীকে দেন, অথচ নিজে ক্ষমতায় আঁকড়ে থাকবেন। এই দ্বিচারিতা চলবে না। আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে ঠিকই ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায় চাপাই দিবেন, তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু, কোন উপদেষ্টার বন্ধু কার বিরুদ্ধে কি পোস্ট করেছে আমরা কিন্তু নাম সহ প্রকাশ করে দিব। কারণ আমাদের কারো কোনো দায় নাই, ক্ষমতাকে সেজদা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের নাই ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমরা বলছি যে বিএনপি জামাত থেকে শুরু করে তাদের সমঝোতার জন্য আমরা চাই। যেই সমস্ত পুলিশ দায়িত্ব অবহেলা করেছে, আজ পর্যন্ত সাংবাদিক বন্ধুরা বলতে পারবেন এখন পর্যন্ত কয়জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে? দায়িত্ব অবহেলার কারণে পুলিশকে সেখান থেকে ক্লোজ করা হয়, বরখাস্ত করা হয়। এটা তো বাংলাদেশের কমন নিয়ম, আপনারা জানেন। যেখানে ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, কয়জন পুলিশকে ক্লোজ করা হয়েছে? অতি দ্রুত তাদেরকে ক্লোজ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু একটা ব্যাপার দেখেন, কিছু কিছু অ্যাকশন কিন্তু পুলিশ নিচ্ছে। ছিনতাই হয়েছে রাতে, পুলিশ পরের দিন ধরে এনেছে। ডাকাতি হয়েছে গতকাল, 2 দিন পর পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু এই আপডেটগুলো আমরা কিছু জানি না। এর আগেও আমরা পুলিশ হেডকোয়ার্টারে বলেছি, প্লিজ প্রতি সপ্তাহে অন্তত একদিন পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা ব্রিফ করেন, কোন কোন অঘটনগুলো ঘটেছে সেইগুলো বলেন, সেগুলোর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে সেগুলো বলেন। এখন তারা সেগুলোও বলতেছে না। আবার আমরা যদি তাদের বিরুদ্ধে প্রেস মিট করি, বলে আপনারা আমাদেরকে এত চাপে ফেলেন, আমাদেরকে কাজ করতে দিবেন না, তো আমরা তো আপনাকে চাপে ফেলাইতে চাই না। আপনারা পুলিশকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা ডিবি থেকে প্রতি সপ্তাহে একদিন পুরো সপ্তাহ জুড়ে বাংলাদেশে সব থেকে যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধের বিরুদ্ধে পুলিশ কি কি অ্যাকশন নিয়েছে পুরো প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে দেখানো হোক, তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো যে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে। সর্বশেষ আপনাদেরকে আমরা বলতে চাই, ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে আমাদের ভাই বোনেরা সিদ্ধান্ত নিয়ে আমাকে জাতীয় নাগরিক কমিটিতে পাঠিয়েছিল, এবং জাতীয় নাগরিক কমিটি নিজে তো আর কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, সেখান থেকে বৈষম্য বিরোধীর ভাইয়েরা, নাগরিক কমিটির ভাইয়েরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন, এবং আমরা এটাকে অবশ্যই স্বাগত জানাই। আমরা মনে করছি যে নতুন বাংলাদেশে ছাত্র জনতার হাত ধরে শুধু একটা পার্টি না, ইভেন অনেকগুলো দল হতে পারে, হওয়া উচিত, নতুন রাজনীতি শুরু করা উচিত। ইভেন বিএনপি জামাত ইসলামীকেও আমরা বলি, আপনারাও জুলাইয়ের রাজনীতি করেন, আপনাদের তরুণ মুখদেরকে দিয়ে নতুন দল করান। কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন আমি নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য থাকায় আমরাও তো পলিটিক্যাল পার্টিতে, মানে আমাকে আমার ভাই বন্ধুরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠাবে কিনা এটা নিয়ে আমরা গত 2-3 দিন অনেকবার বসেছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি। খেয়াল করেন, আমরা বলেছিলাম যে জুলাইয়ের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ দাঁড়াবে, বাংলাদেশের রাজনীতি দাঁড়াবে, সেই জন্য অনেকগুলো অর্গানাইজেশন মাঠে ছিল। অত্যন্ত হতাশা নিয়ে, দুঃখ নিয়ে জানাচ্ছি, একমাত্র ইনকিলাব মঞ্চের জান বের হয়ে যাওয়ার পরেও তারা যেভাবে দাঁড়িয়েছে, আর কম বেশি সকল অর্গানাইজেশন, কেউ ক্ষমতার দ্বন্দ্বে, কেউ ক্ষমতার রুটি হালুয়া ভাগ করতে গিয়ে, এই জিনিসগুলো ভাগাভাগি করতে গিয়ে তারা রাজপথ ছেড়ে দিয়েছেন। সবাই মিলে রাজপথ ছেড়ে দিয়ে কেউ মন্ত্রীপাড়ায় চলে গেছেন, কেউ বাংলা মোটরে চলে গেছেন, কেউ নিজের পোস্ট পজিশন সিকিউর করতে চলে গেছেন। আমাদের রাজপথ খালি হয়ে গেছে। প্রতিদিন শত শত
অন্যায্য আন্দোলনের নামে রাজপথকে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সব কি ইনকিলাব মঞ্চের একার ভাই? আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কিরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমরা আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না? ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিয়েছে? এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। মানে আপনারা মন্ত্রীপাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন, আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্ট্যাক্ট লাগবে বলেন, কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙ্গা লাগবে তার উপরে কন্ট্যাক্ট নিয়ে করব। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবেন, ওকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। ভাইরা আমার, তরুণদের সততা নিয়ে এতদিন আমরা কথা বলতে চাই নাই। আমরা তরুণদের রাজনীতি চাই, কিন্তু তারুণ্যকে আমরা কোনোদিন বয়সের ফ্রেমে দেখি না। ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেখানে কমিটিও হয় নাই, সেসব জায়গা থেকেও তরুণরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে, সেই প্রমাণ এবং অভিযোগ আমাদের কাছে আছে। বিএনপি খাচ্ছে, কোথাও জামাত খাচ্ছে, অন্যান্য দল খাচ্ছে, আমরা তাদেরকে পছন্দ করি না, তারা খাচ্ছে এই জন্য। তো তরুণরাও যদি তোমরা খাওই, তাহলে বাবা যে সিনিয়র খাওয়া মানে খাওয়ার লোক, আমরা তারাই তো চাই। তুমি ছোট মানুষ এত খাইয়ে কি করবা? সুতরাং কোন নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো 1 পয়সার দুর্নীতির দায় ইনকিলাব মঞ্চ নিবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জুলাই কেন্দ্রিক যত সংগঠন আছে সবাই তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে, এখন একটা অর্গানাইজেশন মাঠে কামড় দিয়ে পড়ে নাই যে জুলাইয়ের বাংলাদেশ গড়বার জন্য। এই মুহূর্তে আমার ভাইয়েরা মনে করেছেন আমি যদি ইনকিলাব মঞ্চের কাজ ছেড়ে চলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এবং বৃহত্তর বাংলাদেশের মানুষ ইনকিলাব মঞ্চকে যেভাবে ভালোবাসে, তাহলে সেইটা ভাটা পড়ার পর এমন একটা হবে এই জুলাই নিয়ে কথা বলবার আর কেউ থাকবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, আর অনেকগুলো রাজনৈতিক দলকে স্বাগত জানাই। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না। আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। যাতে এমন একটা প্রেসার গ্রুপ থাকা দরকার, বিএনপি, জামাত ইসলামী অথবা নাগরিক কমিটির যেই দল যারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে তাদেরকে এক জায়গায় বসানো দরকার। এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি, এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। সুতরাং আমাদের আপাতত সিদ্ধান্ত, আমরা নতুন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না, তবে আমরা রাজনীতি করব, সেটা জুলাইয়ের রাজনীতি, সকলকে সাথে নিয়ে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জি প্লিজ। দেখেছি গতকাল বনশ্রীতে 10:45-এর দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ঠিক 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে, এবং ঠিক রাত 3টা এই সময়ে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি সংবাদ সম্মেলন করেন। আমার আপনার কাছে প্রশ্ন, এটা কি পুরোনো দিনের নেতাদের মতো একটা সংবাদ সম্মেলন কিনা? কারণ রাত 3টার সময় দেশের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে রাত 3টার সময় এরকম একটা সময়ে সংবাদ সম্মেলন ডাকাটা আসলে কতটুকু যৌক্তিক? আরো একটা প্রশ্ন, আপনি বলেছেন যে প্রত্যেকটা ঘটনার সাথে একটি একটি করে ভিডিও ভাইরাল হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি বিষয়টি খোলামেলা করেননি। বিষয়টি যদি আমাদেরকে আরেকটু খোলামেলা ভাবে বলতেন, আপনারা রিসার্চ করে কতটুকু পেয়েছেন বা ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আপনারা কতটুকু পেয়েছেন? থ্যাংক ইউ ভাই। সংবাদ সম্মেলনের ব্যাপারে একটা কথা বলি, যে এটা কতটুকু সঠিক জানি না। দেখেছি সেই রাত 3টার সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েও আর এক সাংবাদিক আবার ছিনতাইয়ের মুখোমুখি হয়েছে। ভুল তথ্য হলে তাহলে তো অবশ্যই আমরা এটা অ্যাকনলেজ করছি না। যেটা ব্যাপার, আমরা এটাকে রেগুলেটরি করতে বলতে চাই, এইটা সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত 3টায় বাধ্য হয়েছেন। যারা ছিনতাইয়ের কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয় স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে এখন তুমি কিছু বলবা কিনা বলো, এই জন্য উনি বলতে পারেন, অথবা বয়সের ভারে নুজো হয়ে উনি সময়ের জ্ঞান হারাই ফেলছেন। রাত 3টার সংবাদ সম্মেলন দেখবে কে আর কাভার করবে কে ভাই? রাত 3টায় সংবাদ সম্মেলন না করে পুলিশের 10টা গাড়ি নিয়ে আপনি বরশ্রী গিয়ে দাঁড়াই থাকেন যে কার বুকের পাটা আছে, আয় পারলে চাঁদাবাজি কর। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার এক এক এলাকায় গিয়ে দাঁড়ান, পুলিশ নিয়ে দাঁড়ান, র্যাব নিয়ে দাঁড়ান, সেনাবাহিনী দিয়ে দাঁড়ান, মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ আয়, ঠ্যাং ভাঙিয়ে হাতে দিয়ে দিব। আপনি সেইটা পারেন না, আপনি এসি রুমের মধ্যে সংবাদ সম্মেলন করবেন, এটা তো মস্করা। আমরা মনে করতেছি এটা উনি পারিবারিক চাপেও করতে পারে, আত্মীয় স্বজনের কারণে,
অথবা উনি বয়সের বারে নুজ্জ হয়ে সময় কেন তো নাই, তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ, কি বলবো, তো ওনারে আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারা সেটি বলবার চেষ্টা করব। দ্বিতীয়ত আপনারা বলেছেন যে ভিডিওগুলো ফুটেজগুলো ছাড়া হচ্ছে, ভাই এখানে আমরা ভিডিওটা কে করছে এটা আমরা বলছি না, কিন্তু খেয়াল করেন এখন প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন, ঘর থেকে বের হতে পারে না। আমরা স্পষ্ট মনে করি, হ্যাঁ অবশ্যই এটার তো রেকর্ড আছে, গতকালকে আওয়ামী লীগের মিটিংয়ে বলেছে যে যেই শহরে আমরা চলতে পারি না সেই শহরে আমরা কাউকে নিরাপদভাবে চলতে দিব না। আওয়ামী লীগ প্রতিদিন এমন থ্রেট দিচ্ছে। সুতরাং এই সন্ত্রাসী চাঁদাবাজগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে গণহত্যাকারীদের সাথে সম্পৃক্ত। তারা শুধু চাঁদাবাজি করে ক্ষান্ত হবে না, জনমনে এমন ভীতি তৈরি করবে যাতে এই জুলাইয়ের সরকার ব্যর্থ হয়ে যায়। আমরা এটাকে দুটো কোরিলেটেড মনে করি। প্লিজ, আর কারো কোনো প্রশ্ন? ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ।